শিক্ষার্থী আন্দোলনের মধ্যে 24শে মে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা। হল খুলবে এক সপ্তাহ আগে, পেছাচ্ছে বিসিএস। বিশ্বের সব মাতৃভাষা সংরক্ষণের দায়িত্ব এখন বাংলাদেশের, বললেন প্রধানমন্ত্রী। ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস চর্চার তাগিদ। দেশে তৈরি হবে করোনার টিকা, আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। দ্বিতীয় ডোজের পর অ্যান্টিবডি পরীক্ষার জরিপ, শিগগিরই আসছে কোভ্যাক্সের টিকা। 10,000 কর্মী নেবে সিঙ্গাপুর, ভিসা প্রক্রিয়া শুরু, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে: সচিব পরিচয় প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। 24শে মে খুলছে দেশের সকল বিশ্ববিদ্যালয়। এর আগে 17ই মে খুলে দেয়া হবে আবাসিক হল। একই সঙ্গে নিশ্চিত করা হবে শিক্ষক এবং আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন। সোমবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি আরও জানান, স্কুল কলেজ খোলার ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে প্রায় 1 বছর বন্ধ ছিল সকল শিক্ষা প্রতিষ্ঠান। হয়নি ক্লাস কিংবা পরীক্ষা। পরিস্থিতির উন্নতি না হওয়ায় বেশ কয়েক দফায় বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। তবে এবার দেশের সকল বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ঈদুল ফিতরের পর 24শে মে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে খুলবে সব বিশ্ববিদ্যালয়। সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান পবিত্র ঈদুল ফিতরের পর 24শে মে থেকে শুরু হবে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো, আবাসিক হলগুলো তার 1 সপ্তাহ আগে অর্থাৎ 17ই মে খুলে দেয়া হবে। একই সঙ্গে আবাসিক শিক্ষার্থী এবং সকল শিক্ষকদের ভ্যাকসিন নিশ্চিত করা হবে বলে জানান দীপুমণি। সকল আবাসিক ছাত্রছাত্রী শিক্ষার্থী যারা আছেন, আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদেরকে আমরা টিকা প্রদানের ব্যবস্থা করব। 17ই মের মধ্যে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক বিশ্ববিদ্যালয় খোলার সকল প্রস্তুতি গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয় খোলার সময়ের সাথে মিল রেখে পিছিয়ে যাবে বিসিএস পরীক্ষায় আবেদন করার সময়। করোনার কারণে পিছিয়ে পড়াদের বয়সও বিবেচনা করা হবে। বিসিএস পরীক্ষার আবেদন এবং পরীক্ষার তারিখ সেগুলোকে এই বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সামঞ্জস্য রেখেই সেটাকে পিছিয়ে দেয়া এবং করোনার কারণে আবেদনের, এই বিসিএস পরীক্ষার আবেদনের বয়সসীমা যাদের অতিক্রান্ত হয়ে যাবে তারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হন, সেই বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে স্কুল কলেজ খোলার ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার দাবিতে দিনভর বিক্ষোভ হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। অবিলম্বে হল খুলে দেওয়া সহ সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানায় শিক্ষার্থীরা। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী হলে অবস্থান করছিল। সকালে তাদের হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। নির্দেশ না মেনে দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। পরে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের তালা ভেঙে হলে প্রবেশ করে তারা। সরকারি নির্দেশ ছাড়া হল খোলার সুযোগ নেই বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর
ফিরোজুল হাসান। সরকারের যে বার্তাটি, প্রজ্ঞাপনটি, নির্দেশনাটি, সেটি আমরা তাদের মনে করিয়ে দিয়েছি এবং হল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি। তারা জানিয়েছে যে তারা ছাড়বে না। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের চত্বরে সমবেত হয় শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন থেকে সরে এসে হল খুলে না দিলে 1 মার্চ তালা ভেঙে প্রবেশ করার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় তারা। যে কোনো যৌক্তিক সিদ্ধান্ত আসবে, নচেত এই ফেব্রুয়ারিটা আমরা অপেক্ষা করব, করে মার্চের 1 তারিখে আমরা সবাই মিলে একত্রিত হয়ে যার যার হলে প্রবেশ করব। কারণ আমার বাইরে থাকার কোনো আর কোনো সম্ভবই না। আমাদের দাবি একটাই যে আমরা 1 তারিখের ভিতর ক্যাম্পাস হল খোলা চাই, আমরা 1 তারিখের ভিতর হলে উঠতে চাই। এদিকে হল খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। না হলে লাগাতার কর্মসূচি চলবে বলেও জানায় তারা। হল খোলার দাবিতে আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 1 মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। দাবি জানান সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনারও। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বের ছোট বড় সব মাতৃভাষা সংরক্ষণ করার দায়িত্ব এখন বাংলাদেশের। এই মহান দায়িত্ব পালনে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 52 ভাষা আন্দোলনের চূড়ান্ত পরিণতি 71-এর বিজয়, একথা উল্লেখ করে ভাষা সংগ্রামের ইতিহাস সঠিকভাবে জানার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এজন্য বঙ্গবন্ধুকে নিয়ে গোয়েন্দা প্রতিবেদন সংকলন পাঠের আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনার আয়োজন করে আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্তিত্ব টিকে রাখার জন্য তার ভাষা সংস্কৃতি একান্তভাবে প্রয়োজন। শহীদ স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, বঙ্গবন্ধুর অবদান ও 52 পথ ধরে 71-এর বিজয় গাথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব ঐতিহ্য আছে, সেই সংস্কৃতি ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। এই ভাষা আন্দোলন আমাদের সার্বিক বাঙালি জাতি হিসেবে অর্জনের আন্দোলন। রক্তে অর্জিত ভাষার জাতি হিসেবে বিশ্বের বিলুপ্ত প্রায় বিভিন্ন মাতৃভাষা সংরক্ষণের দায়িত্ব বাংলাদেশের বলে উল্লেখ করেন শেখ হাসিনা। রক্ত দিয়ে ভাষার মর্যাদা রেখেছি, এটা শুধু আজকে আমাদের না, সারা পৃথিবীতে যাদের মাতৃভাষা আছে তাদের মাতৃভাষা সংরক্ষণের জন্য এবং তার উপর যাতে গবেষণা হয় তার জন্য আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গড়ে তুলেছি। আমাদের কিন্তু একটা মহান দায়িত্ব পড়ে গেছে, সারা বিশ্বের যত ছোট বড় যেমনই হোক ভাষাভাষী যারা মাতৃভাষা সেগুলি সংরক্ষণ করা, সেগুলি সেখানে রাখা এবং গবেষণার সুযোগ করে দেওয়া। স্বাধীন দেশের সংবিধানে উল্লেখিত মৌলিক চাহিদা পূরণ ও জনগণের জীবনযাত্রা উন্নয়নে সরকার জাতির পিতার আদর্শ অনুসরণ করছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। 9 মাসের মধ্যে তিনি যে সংবিধানটা আমাদের দিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে বড় ছিল মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা। 21টা বছর বাংলাদেশের মানুষ শোষিত বঞ্চিত হয় আবার, কারণ যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি বা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী অথবা খনি চক্র, মূলত তারাই ক্ষমতায় ছিল। কাজে তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন না, নিজেদের ভাগ্য করতে ব্যস্ত। টিকা নেয়ার পরেও করোনা সংক্রমণ থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলি সবাই মেনে চলবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে টিকা তৈরি করার লক্ষ্যে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার চুক্তির অনুসমর্থন প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশে ভ্যাকসিন তৈরির পথ সুগম হলো। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত জানাতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশ পেটেন্ট আইন 2021-এর খসড়া এবং বাংলাদেশ জাতীয় আর্কাইভস আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়, আর নীতিগত অনুমোদন পায় বাংলাদেশ শিল্প ও নকশা আইনের খসড়া।
এই আইনের অধীনে শিল্প নকশা। বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সবাইকে ডেকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে বলা হয়েছে। সচিব আরও জানান, 1996 সালে আন্তর্জাতিক ভ্যাকসিন IVI ইনস্টিটিউট প্রতিষ্ঠার চুক্তির অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন করে মন্ত্রিসভা। বাংলাদেশ ভ্যাকসিন উৎপাদন এবং এ সম্পর্কিত গবেষণা কাজে প্রশিক্ষণ, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া যাবে। এতে দেশের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের সক্ষমতাও বৃদ্ধি পাবে। ভ্যাকসিন উৎপাদন, প্রয়োগ ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও যুগোপযোগী হবে। নতুন আবিষ্কৃত ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে নতুন ভ্যাকসিন উৎপাদন সহজতর হবে, ফলে দেশে স্বল্প মূল্যে ভ্যাকসিন সরবরাহ করা যাবে। দেশের আর্কাইভকে আরও শক্তিশালী ও স্থায়ী করার লক্ষ্যে সংশ্লিষ্ট আইনেরও অনুমোদন হয়। প্রস্তাবিত আইনের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা এবং গবেষক ও তথ্য সেবা গ্রহীতাদের অনলাইন ডিজিটাল সেবা প্রদানের জন্য আর্কাইভ রেকর্ড সংরক্ষণ ও সেবা প্রদানের তথ্য প্রযুক্তির ধারা রাখা হয়েছে। এছাড়া বাংলাদেশ ও কাতারের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে প্রস্তাবিত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির খসড়া অনুমোদন হয় মন্ত্রিসভার বৈঠকে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দেওয়ার পর অ্যান্টিবডি পরীক্ষার জরিপ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। প্রথম ধাপে আনা 70 লাখের মধ্যে 60 লাখ টিকা প্রথম ডোজ হিসেবে দেয়া হবে। এছাড়া চুক্তি অনুযায়ী সময় মতোই ভারত থেকে সেরাম ইনস্টিটিউটের টিকা এবং ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরুতে কোভ্যাক্সের টিকা চলে আসবে বলে জানান হেলথ ডিজি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এরই মধ্যে টিকা নিয়েছেন 20 লাখের বেশি মানুষ। পুরুষের তুলনায় নারীদের মধ্যে টিকা নেয়ার সংখ্যা কম। টিকার চাহিদা বেড়েছে বিশ্বজুড়ে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সময় মতোই আসবে। 60 লক্ষকে আমরা প্রথম ডোজ হিসাবে দেব আর কি। দ্বিতীয় ডোজ দেয়া যখন কমপ্লিট হবে তারপরে এই সেরো সার্ভিলেন্সটা করা হয়। তো এর মধ্যেও কিছু কিছু গবেষণা হয়েছে, কিন্তু আমরা যেটা বড় আকারে করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ডোজ শেষ হবার পরে। ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরুতে আসবে কোভ্যাক্সের টিকা। কোভ্যাক্স থেকে একটা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তারাও আমাদেরকে টিকা দেবে এবং সেটা অ্যাস্ট্রাজেনেকারই ভ্যাকসিন ছিল। ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের প্রথম সপ্তাহের দিকে সেটা পৌঁছে যাওয়ার কথা। হেলথ ডিজি বলেন, জেলা উপজেলা পর্যায়েও টিকার নিবন্ধন হার বাড়ছে, আর টিকা নেয়ার পরেও সবাইকে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। জেলা উপজেলা পর্যায়ে তারা এটা মনিটর করছেন। এবং স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 8,356। দৈনিক সংক্রমণ হার 3.30%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 353তম দিনে দেশে 11,103 জনের করোনা পরীক্ষায় শনাক্ত 366 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 5,43,717। নতুন 692 জন সহ সুস্থ হয়েছেন 4,92,059 জন। ঢাকা বিভাগে মৃত্যুহার সবচেয়ে বেশি, 55.94%। ষাটোর্ধ্ব মানুষের মধ্যে মৃত্যুহার 55.55%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 39 লাখেরও বেশি। বাংলাদেশ থেকে 10,000 শ্রমিক নেবে সিঙ্গাপুর, রোমানিয়া নেবে 4,000 শ্রমিক। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আবুল মোমেন। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করতে ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় 23 ফেব্রুয়ারি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। সিঙ্গাপুর বাংলাদেশের শ্রমজীবীদের কাছে আকর্ষণীয় স্থান। করোনা সংক্রমণের কারণে একটি বছর শ্রমিক নিচ্ছে না দেশটি। এশিয়ার প্রথম দেশ হিসেবে গেল 28 ডিসেম্বর করোনা টিকা কার্যক্রম শুরুর পর সিঙ্গাপুর আবারও বাংলাদেশের শ্রমশক্তির প্রতি আগ্রহ দেখাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বললেন, এরই মধ্যে ভিসা প্রক্রিয়াও শুরু হয়েছে। আমরা এর মধ্যেই তারা প্রায় 10,000 অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। সো আমাদের মিশন, সিঙ্গাপুর মিশন, বাংলাদেশ মিশন প্রতিদিন 500-র অধিক আপনার ভিসা ইস্যু করতেছে। এই ওয়ার্ক পারমিট যে IPA যেটা তারা বলে, সেইটা আমরা ইস্যু করি, আমাদের মিশন ইস্যু করে। তো আমরা প্রতিদিন আমার এই
মানে দে আর ওয়ার্কিং বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি। নতুন মিশন চালু হওয়ার পর শ্রমিক নিতে আগ্রহী হয়েছে রোমানিয়া। খবর পেলাম যে ওখানে হয়তো আরো 2000 জনের এই নিবে, এবং মজার কাহিনী শুনলাম যে ওখানে অনেকে নিবে আপনার এই মুরগি হালাল করার ফ্যাক্টরিতে, কারণ ওরা জার্মানি ফ্রান্স এগুলোতে হালাল গোস্ত পাঠায়। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দেশটির নতুন প্রশাসনের কাছে তুলে ধরা হবে বলেও জানান ডক্টর মোমেন। তারা নতুন একটা ফরেন পলিসি দিয়েছে এবং বাংলাদেশ অ্যাজ অ্যান এন্টিটি আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, যে আমরা এখানে জিওপলিটিক্যালি প্রিটি ইম্পর্টেন্ট, এবং সেই সব আমরা তাদের তুলে ধরবো। সুতরাং তারাও জানি আমাদের প্রতি উই ওয়ান্ট টু ডেভেলপ এ মাচ সলিড রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড ইউএসএ। উই হ্যাভ নো রিজন নট টু। সম্প্রতি সৌদি আরবের আদালতে 2 জন নারী শ্রমিকের নির্যাতনের ঘটনায় যুগান্তকারী রায় হয়েছে। এতে দেশটির নারী শ্রমিকের নিরাপত্তার নিশ্চয়তা বাড়বে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রত্যেকটা কেসে ন্যায় বিচার ওখানে আপনার গ্যারান্টিড, ডাজ নট ম্যাটার আপনি কে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর 2 আসনের এমপি মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সোমবার এই সংক্রান্ত গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় সংবিধান মোতাবেক সাংসদ পদে থাকার অযোগ্য পাপুল। সে কারণে রায় ঘোষণার তারিখ হতে লক্ষ্মীপুর 2 আসন শূন্য হয়েছে। এরই প্রেক্ষিতে সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। আমদানি রপ্তানির আড়ালে 175 কোটি টাকা পাচারের অভিযোগে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ের সামনে কমিশনের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব আরও জানান, পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকদের কেউ কেউ আমদানি রপ্তানির আড়ালে বছরে 64,000 কোটি টাকা বিদেশে পাচার করছে। এসব অভিযোগ অনুসন্ধানে আলাদাভাবে 3 সদস্য ও 4 সদস্যের 2টি অনুসন্ধান দল কাজ করছে বলেও জানান দুদক সচিব। কার্যক্রম পরিচালনা করছে। অনুসন্ধানের বিষয়বস্তু ব্যাপক, আপনারা জানেন যে এটা বিস্তৃত। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে: পিলখানা হত্যা মামলার আপিল শুনানি এই বছরের শেষে, দ্রুত শুনানির আশাবাদ। শাহ আমানত বিমানবন্দরে 150 পিস স্বর্ণের বার জব্দ, এভিয়েশন কর্মীরা জড়িত সন্দেহ গোয়েন্দাদের। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। পিলখানা হত্যা মামলার আপিল শুনানি এবছরের শেষে শুরু হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। এই মামলার শুনানির জন্য তারিখ নির্ধারণ করতে প্রধান বিচারপতির কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে দ্রুত শুনানি করতে প্রধান বিচারপতি স্পেশাল বেঞ্চ গঠন করবেন বলে আশা প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবী। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। সেদিন বিডিআর জওয়ানেরা 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় 2013 সালের 5 নভেম্বর 152 জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড, 160 জনের যাবজ্জীবন কারাদণ্ড, 256 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং 278 জনকে খালাস দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট 2017 সালের 26 ও 27 নভেম্বর রায় ঘোষণা করেন। রায়ে 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, যাবজ্জীবন সাজা দেয়া হয় 185 জনকে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় 228 জনকে। পূর্ণাঙ্গ রায়ের পৃষ্ঠার সংখ্যা ছিল 29,000। উচ্চ ও নিম্ন আদালত রায় সংযুক্ত করে পূর্ণাঙ্গ একটি আপিলের পৃষ্ঠার সংখ্যা দাঁড়ায় 55,623টি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করতে গিয়ে অর্থ সংকটে পড়েন আসামিরা। প্রধান বিচারপতির নির্দেশে পেপার বুক ছাড়া আবেদনের কপি দিয়ে আপিল করেছে 48 জন আসামি। 203 জনের পক্ষে ইতিমধ্যে আমরা আপিল এবং লিভ টু আপিল ফাইল হয়েছে। আমাদেরকে অনুমতি দিয়েছে যে ওই পেপার বুক ছাড়াই শুধু মেমো দিয়ে
অন্যান্যদের পক্ষে আপিল ফাইল করার একটা সুযোগ মাননীয় প্রধান বিচারপতি মহোদয় প্রশাসনিক আদেশে আমাদেরকে দিয়েছেন। আপিল বিভাগে এবছরের শেষে আপিল শুনানি শুরু হতে পারে বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আশা করছি যে স্বাভাবিকভাবে এটা হয়তো বছরের শেষের দিকে আসতে পারে, তারপরে আমরা এটা তার আগেই আমরা যাব, আমরা আদালতের কাছে এটা শুনানির জন্য একটা তারিখ চাবো। নিম্ন আদালতে বিস্ফোরক দ্রব্য মামলাটি বিচারে দীর্ঘসূত্রিতায় হত্যা মামলায় খালাস পাওয়া আসামিরা বের হতে পারছেন না বলে জানান আইনজীবী। 222 জন আসামি কিন্তু এখন পর্যন্ত তারা খালাসপ্রাপ্ত আছেন। শুধুমাত্র তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি থাকার কারণে তারা বের হতে পারছেন না। আসামির সংখ্যা ও ফাঁসির দণ্ড বিবেচনায় পিলখানা হত্যা মামলা আইনের ইতিহাসে সবচেয়ে বড়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বাড়ি সুনামগঞ্জ, বিয়ে করে ঝিনাইদহে ঘর জামাই থেকে যান। সচিব পরিচয় দিতেন, চাকরি দেওয়ার নামে সহজ সরল বহু মানুষকে ঠকিয়েছেন, হাতিয়েছেন কোটি কোটি টাকা। এই ঠকবাজের নাম মিজানুর রহমান সোহেল। ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও আছে তার বিরুদ্ধে। পুলিশ বলছে প্রতারককে গ্রেফতারে অভিযান চলছে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান উদ্দিনকে সঙ্গে নিয়ে দীপু শিকদারের রিপোর্ট। চাকরি দিতে পারছে না দিয়ে আমাকে প্রতারণা করে এই মামলা দিয়েছে। চাকরি দেওয়ার নামে এই নারীর কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছেন সোহেল। আমাকে মেয়ে চাকরি দেওয়ার জন্য সোহেল 4 লক্ষ টাকা নিয়েছে যে চাকরি দেবে। এখন সে পালাতক হয়েছে, এখন চাকরি নামে কিছুই না, সে প্রতারক। 2 কোটি টাকার কেস দিয়েছে, এখন তার আমরা বিচার চাই। তার মতো কয়েকশো মানুষ সোহেলের প্রতারণার শিকার। পুলিশের চাকরি, বদলি, প্রমোশন সবই করিয়ে দিতে পারেন এই ভুয়া সচিব। মন্ত্রী পিএস হিসেবে পরিচিত, আর কখনো কখনো সচিব হিসেবে উপসচিব হিসেবে পরিচিত। ষষ্ঠ সচিব বলে আমাদের কাছ থেকে পরিচয় দিতেন এবং বলেছে সে এলো বিশিষ্ট কয়লার ব্যবসায়ী। অনেক পুলিশ সদস্য ধরা খেয়েছেন সোহেলের কাছে। মিশরে পাঠানোর নামে হাতিয়ে নিয়েছেন টাকা। আবার কখনো পাথর সাপ্লাই সহ নানান লোভনীয় ব্যবসার নামে টাকা নিয়ে অনেককে পথে বসিয়েছেন। এভাবে সোহেলের খপ্পরে পড়ে হয়েছেন সর্বশান্ত। উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন ঠকবাজ সোহেল। সোহেলের কাছে 1,30,000 টাকা পাবো, সে টাকাও দেয় না, বিভিন্ন রকমের তাল বাহানা করে। মেয়ের চাকরির জন্য টাকা নিছে, টাকা নিয়ে এখন আমরা আবার তার নামে কেস করেছে, সে আবার উল্টো আমাদের নামে কেস করেছে। এই সোহেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে বহু মামলা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রতিকার চেয়ে সরকারি অনেক দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। গ্রেফতারি পরোয়ানাও আছে তার বিরুদ্ধে। 4 লক্ষ টাকা নেয় আমার মেয়ের চাকরি দেবে বিদায়। টাকাগুলা নিয়ে আমি ও আমাকে চেক দেয়। চেক দিলে আমি ওই চেকের মামলা করি 19 সালে। মামলা করলে ওর নামে ওয়ারেন্ট আসে, কিন্তু পুলিশ ওকে ধরে না। জায়গা থেকে কাপড় নিলে ৭৪,200 টাকা, তারপরে এই টাকা তো আর দেয় না। তারপর আমি থানায় অভিযোগ দিলাম। ও তো খুব শিয়ানা, ও চলে গেছে এসপির কাছে। বিভিন্ন অভিযোগ দিয়ে আমার আবার মাইক্রো নিয়ে আটকে দিল, সে হয়রানি। তারপর আমি সেই এসপি অফিস যেয়ে কাগজপত্র দেখি গাড়ি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ফের আবার ওই থানায় ডাকলো, থানায় অভিযোগ দিলাম, কিন্তু থানা ওর কিছুই করতে পারে না। ঘর জামাই সোহেলের বক্তব্য জানতে ঝিনাইদহের মহেশপুর তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ঝিনাইদহের পুলিশ সুপার জানান, এই ধূর্ত প্রতারককে খোঁজা হচ্ছে। আমরা তাকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি, তিনি বর্তমানে পলাতক আছে। এদিকে ঝিনাইদহে উজ্জ্বল নামে এক ব্যক্তির বিরুদ্ধে রমনা থানায় নারী নির্যাতন মামলায় সোহেলের পাঠানো ভুয়া একটি গ্রেফতারি পরোয়ানার বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। যাচাই করতে গিয়ে দেখলাম যে রমনা থানাতে বিগত 3 বছরে 18 সাল, 19 সাল, 20 সালে কোনো গণধর্ষণের মামলা হয় নাই। সেক্ষেত্রে এই যে ওয়ারেন্ট, সেটা আমাদের রমনা থানার কোনো মামলার ওয়ারেন্ট নয়, এবং ওই যে তারিখ বা ওই নাম্বারের মামলা কোনো গণধর্ষণের মামলা নয়। জাল এই পরোয়ানা তৈরির অভিযোগে প্রতারকের বিরুদ্ধে মামলা করবে পুলিশ। এই ব্যক্তিকে ফাইন্ড আউট করা এবং তাকে আইনামূলে আনার জন্য চেষ্টা করছি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশনাতেই 52 ভাষা আন্দোলনে তৎকালীন ছাত্রলীগ 144 ধারা ভঙ্গ করে বলে জানিয়েছেন ভাষা সৈনিক আব্দুল গাফফার চৌধুরী। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তার মিল্টন হলে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, ঢাকা মেডিকেলে শহীদ বরকতের লাশ দেখেই তিনি আমার ভাইয়ের রক্তে রাঙানো কবিতা লেখার অনুপ্রেরণা পান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া। অবশ্যই 144 তারই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রলীগের সদস্যরা
144 ধারা ভাঙার পক্ষে সমর্থন দেন এবং এই সমর্থন গৃহীত ছাত্র সভায় গৃহীত হয়। তারপরেই মিছিল বের হয়, গুলি চলে এবং দমবার বর্তনে হবে। প্রধান নির্বাচনী কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, দেশের শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে, 60% বেশি মানুষ ভোট দিচ্ছে। দুপুরে যশোরের কেশবপুর পৌর নির্বাচন সামনে রেখে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন সিইসি। পরে সাংবাদিকদের তিনি বলেন, মিডিয়াতেই বলা হয় কেন্দ্রে নারীরা দীর্ঘ লাইন দিয়ে ভোট দিয়েছেন, পরিবেশ ভালো থাকলেই নারীরা কেন্দ্রে গিয়ে ভোট দেন মন্তব্য করে নির্বাচন সঠিক ও প্রতিযোগিতামূলক হচ্ছে বলে মনে করেন তিনি। রাজধানীর চকবাজার রহমতগঞ্জের হাজী বাল্লু রোডের একটি বাসায় অভিযান চালিয়ে 30 লাখ টাকার নকল প্রসাধনী সহ দুজনকে আটক করে 6 লাখ জরিমানা করেছে র্যাব। সকালে রাজধানীর রহমতগঞ্জের হাজী বাল্লু রোডের নিধি কসমেটিক্স এ যৌথ অভিযান চালায় র্যাব ও এনএসআই। অভিযানে 30 লাখ টাকার নকল রং ফর্সাকারী ক্রিম জব্দ করে নিয়ে যায় র্যাব। প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে। বিএসটিআই বলছে, কেমিক্যাল মিশ্রিত এ ধরনের কসমেটিক্স ব্যবহার করলে চর্মরোগ থেকে শুরু করে ক্যান্সার হতে পারে। মোহাম্মদ আলিনুর হোসেন এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম তাকে আমরা আটক করতে সমর্থ হয়েছি। বিভিন্ন ধারায় সর্বমোট 6 লক্ষ টাকা জরিমানা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হচ্ছে। এবং যেহেতু এটা একটা আবাসিক এরিয়া, এখানে কিন্তু কমার্শিয়াল কাজ করার কথা না, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই কারখানাটি কিন্তু সিলগালা করব। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 150 পিস স্বর্ণের বার জব্দ করেছে গোয়েন্দা কর্মকর্তারা। সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাস্টম শুল্ক গোয়েন্দা এবং এনএসআই যৌথ তল্লাশি চালালে উড়োজাহাজের কুলিং মেশিনের ভেতরে বারগুলো পাওয়া যায়। এই চোরাচালানের সাথে বিমান বা এভিয়েশন কর্মীরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। সোমবার সকাল 10:20 আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-128 চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ফ্লাইটটিতে তল্লাশি চালায় কাস্টমস, এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা। সিটের পাশে কুলিং প্যানেলের ভেতরে কালো টেপ মোড়ানো অবস্থায় পাওয়া যায় স্বর্ণের বারগুলো। সিট নাম্বার 26 এর পাশে যে এসির প্যানেল আছে পায়ের কাছে, সেখানে পাওয়া গেছে 90 পিস। আর হচ্ছে সিট নাম্বার 18 F যেটা, সেইখানে পাওয়া গেছে 60 পিস। মোট হচ্ছে 150 পিস গোল্ড বার পাওয়া গেছে। উদ্ধার করা 150 পিস স্বর্ণের ওজন 17.5 কেজি। চলমান বাজার দরে এগুলোর মূল্য 10 কোটি টাকা। আবুধাবি থেকে ওখান থেকে আসে, তখন আমরা ধারণা করছি যে এখানেই কোনো একটা স্বার্থান্বেষী কোনো একটা গোষ্ঠী, তারা কোনো বিমানের সংস্থার সাথে লোক জড়িত থাকতে পারে, তারা যৌথভাবে এই কাজগুলো আসলে করে বলে আমাদের ধারণা। চট্টগ্রামের যাত্রীদের নামিয়ে বিমানটি ঢাকায় যাওয়ার কথা ছিল। সন্দেহ করা হচ্ছে বিমান বা এভিয়েশন সংশ্লিষ্টরাই এই চোরাচালানের সাথে যুক্ত। প্লেনটা যেহেতু চিরং থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল, হয়তো যাত্রীরা নেমে যাওয়ার পরে সেখানে এটা আনলোড করার একটা প্ল্যান থাকতে পারে। এই ঘটনায় 2টো মামলা দায়ের করা হয়েছে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে: রংপুরে টিসিবি ট্রাকে নিম্নমানের পেঁয়াজ বিক্রি, অভিযোগ অস্বীকার কর্মকর্তাদের। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। রংপুরে ডিলারদের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা নিম্নমানের পেঁয়াজ কিনতে বাধ্য করছে টিসিবি। 10 কেজি পেঁয়াজ না কিনলে ভোজ্য তেল, চিনি ও মসুরের ডাল বিক্রয় করছেন না ডিলাররা। ফলে বাধ্য হয়ে নিম্নমানের পেঁয়াজ কিনছেন তারা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রংপুরের গুদামে দীর্ঘদিন ধরে পড়েছিল বিদেশ থেকে আমদানি করা পেঁয়াজ, যা নিম্নমানের। সেই পেঁয়াজ বিক্রির কৌশল হিসেবে একজন গ্রাহক 10 কেজি পেঁয়াজ না কিনলে তার কাছে 2 লিটারের ভোজ্য তেল কিংবা মসুর ডাল ও চিনি বিক্রি করছে না ডিলাররা। পেঁয়াজ আসলে এইভাবে নিয়ে যায় নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে পেঁয়াজটা নিতে আমরা আগ্রহী না। পেঁয়াজ ছাড়া তেল দিচ্ছে না, কিন্তু এলসি পেঁয়াজ একটু ড্যাম। এদিকে ডিলারদের অভিযোগ, টিসিবি তাদের 1 টন করে পেঁয়াজ জোর করে দেয়, তারা 10 কেজি পেঁয়াজ না কিনলে অন্য পণ্য বিক্রি করছেন না। 50 পিস তেল দিছে, এই দিয়ে এখন 800 কেজি পেঁয়াজ বিক্রি করতে হবে, তারপরে
দালচিনি দিয়ে আবার পেঁয়াজ বিক্রি করতে হবে, খালি তেল দিলে আমাদের কি পেঁয়াজ থেকে যায়। এই বিষয়ে টিসিবি কর্মকর্তা প্রতাপ চন্দ্র পচা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে না বলে দাবি করেন। বস্তার ভিতর যদি 2-4টা পচা পেঁয়াজ থেকেও থাকে, ওইটা ডিলাররা জনগণকে দিচ্ছে না, ওইটা তারা শর্টিং পূর্বকই বিক্রয় করছে। এটা পরবর্তীতে ডিলারদের আমরা তাদের অধিক পরিমাণ যদি লক্ষ্য করা যায়, যেটা সচরাচর হয় না, যেহেতু আমরা ওইভাবে গুদামে পেঁয়াজ গ্রহণ করছি, সুতরাং জনগণের পচা পেঁয়াজ পাওয়ার কোনো কথা নয়। ভোক্তাদের জিম্মি করে পণ্য বিক্রয়ের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। ব্যাপক দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। ডিএসসিতে লেনদেন নেমে এসেছে 500 কোটি টাকার নিচে। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া 343টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 23টির, কমেছে 219টির, আর অপরিবর্তিত ছিল 101টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 90 পয়েন্ট কমে নেমে আসে 5385 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 467 কোটি 8 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 41 কোটি 41 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবারে খেলার খবর। জাতীয় দলের কোনো ম্যাচে ক্রিকেটারদের খেলার জন্য এখন থেকে আর জোর করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। নিউজিল্যান্ড সফরের আগে সিনিয়র খেলোয়াড়, বোর্ড কর্মকর্তা ও কোচদের সঙ্গে বৈঠকের পর মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এখন থেকে চুক্তিতে নতুন বিষয় যুক্ত হবে। কে কোন ফরম্যাটে খেলতে চায় তা তাদেরকে বলতে হবে। সাকিবের টেস্ট খেলতে না চাওয়ায় সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেন বিসিবি সভাপতি। উল্লেখ্য, পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব, আর আইপিএল খেলতে বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন তিনি। মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত আন্তঃওয়ার্ড ক্রিকেট প্রতিযোগিতায় 32 নম্বর ওয়ার্ডকে 14 রানে হারিয়েছে 26 নম্বর ওয়ার্ড। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে 26 নম্বর ওয়ার্ড লালবাগ এলাকার কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের দল টসে হেরে ব্যাট করতে নামে। 20 ওভারে 8 উইকেটে রান করে 85। পরে ব্যাট করতে নেমে 32 নম্বর ওয়ার্ড বংশাল এলাকার কাউন্সিলর আব্দুল মান্নানের দল 71 রানে অল আউট হয়। নকআউট সিস্টেমে দক্ষিণ সিটির 75টি ওয়ার্ড মাসব্যাপী এই আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। খেলা চলাকালে দক্ষিণ সিটির ক্রীড়া বিষয়ক কমিটির সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিক্ষার্থী আন্দোলনের মধ্যে 24শে মে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা। হল খুলবে এক সপ্তাহ আগে, পেছাচ্ছে বিসিএস। বিশ্বের সব মাতৃভাষা সংরক্ষণের দায়িত্ব এখন বাংলাদেশের, বললেন প্রধানমন্ত্রী। ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস চর্চার তাগিদ। দেশে তৈরি হবে করোনার টিকা। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। দ্বিতীয় ডোজের পর অ্যান্টিবডি পরীক্ষার জরিপ। শিগগিরই আসছে কোভ্যাক্সের টিকা। 10,000 কর্মী নেবে সিঙ্গাপুর। ভিসা প্রক্রিয়া শুরু, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।